একই সঙ্গে একটি প্যানেল থেকে ইলেকশন করে নির্বাচিত হওয়ার একেবারে অল্প সময়ের মধ্যে গাজী ভাইকে হারাতে হয়েছে। গাজী ভাইকে নিয়ে প্রায় 2.5 ঘন্টা ধরে 3 ঘন্টার মতো আলোচনা হচ্ছে। সবাই গাজী ভাইয়ের কর্মময় জীবন তুলে ধরেছেন। আমি দীর্ঘদিন তার সাথে কাজ করতে গিয়ে আমি এইটুকু বলি, রুহুল আমিন গাজী ছিলেন একজন সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছেন, রুহুল আমিন গাজী সবার আগে সামনে এসে দাঁড়িয়েছেন। সাংবাদিকের বেতন হচ্ছে না, সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, সবার আগে রুহুল আমিন গাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন। এটা আমাদের মধ্যে কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায়। সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। সত্যি কথা বলতে কি, সাহসী সাংবাদিক হিসেবে গাজী ভাই ছিলেন অতুলনীয়। তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পর্যায়ের নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল, ইচ্ছা করলে এই সাংবাদিকটা ব্যবহার করে তিনি অনেক অর্থবিদ্যার মালিক হতে পারতেন। সেটা কিন্তু অনেকই হয়েছে, কিন্তু রুহুল আমিন গাজী সেটা হয়নি। তিনি সবসময় আপোষহীন থাকতেন। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন, সেটা রুহুল আমিন গাজীর মধ্যে ছিল, যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। অত্যন্ত অসুস্থ রুহুল আমিন গাজী ভাই, আপনারা জানেন। যখন তাকে গ্রেপ্তার করা হয়, আমরা বিবৃতি দিলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। দুর্ভাগ্য হলো সত্য, এত সুস্থ একটা রোগীকেও শেখ হাসিনা একটা মায়া দেখাননি। আমরা সরকারপন্থী তৎকালীন সাংবাদিকদের কাছেও ধর্ণা দিয়েছে, চেষ্টা করেছি, তাদের কেউ চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুহুল আমিন গাজী ভাইকে আমরা মুক্ত করে আনতে পারিনি। এর মূল কারণ ছিল রুহুল আমিন গাজী ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। রুহুল আমিন গাজী তো আপোষ করে চললে সরকারের সাথে, তাহলে জেলে যেতে হতো না, এর সাথে মুক্তি পেতেন। যেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাগররুনি হত্যার ব্যাপারে রুহুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং উনি মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগররুনি হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম, যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন। জেল থেকে বের হওয়ার পরও আপনারা দেখেন, আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন, হয়তো বইয়ে অথবা আপোষকারী মনোভাবের কারণে। কিন্তু রুহুল আমিন গাজী জেলখানে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন, এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। যেখানে আমি আবার বলি, ভর্তি অফিসে ওয়েজ বোর্ড দিচ্ছে না, যেখানে সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছে, যেখানে সাংবাদিক বেতন পাচ্ছে না, অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না। তিনি কিন্তু আগেই ছুটে যেতেন সেখানে দাবি আদায়ের জন্য। গাজী ভাই এসব প্রশ্নে যখন এগিয়ে যেতেন, তার পিছনে কি আছে নাই সেটা কিন্তু উনি দেখতেন না, উনি সামনে এগিয়ে যেতেন। 50 জনের মিটিংয়ে যেমন বক্তৃতা করতেন, 50,000 লোকের মিটিংও তিনি বক্তৃতা করতেন। কি আছে নাই, হুট করে ক্লাবে আসছে, আমরা প্রোগ্রাম দেওয়া হয়তো লোকজন হয়নি, 20-25 জন, চলো রাস্তায় নেমে যেতেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন আমরা এরকম ত্যাগী নেতা খুব কমই দেখি। শেখ হাসিনা পলায়নের আগে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন, ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তে, সেই সময় 4 তারিখ হাসিনার পতনের আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম। প্রায় 2000 পেশাজীবী সেদিন জড়ো হয়েছিল। গাজী ভাই কিন্তু তখন অসুস্থ। এই অসুস্থ অবস্থায় 4 তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে
অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠান সভাপতিত্ব করেছিলেন। দুই দিক থেকে গুলি আর টিয়ার সেল, একদিকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, আরেকদিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারে বাহিনী গুলি ছুটছিল, টিয়ার সেল মারছিলেন। একটা রণক্ষেত্রে পরিণত হলো প্রেস ক্লাবের সামনে। সেদিন রুহুল আমিন গাজী সেখানে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, এটা ভুলার নয়। সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি, একমাত্র প্রেস ক্লাবের সামনে পেশাজীবীরা নেমেছিলেন রুহুল আমিন গাজীর নেতৃত্বে। আজকে সরকার, ফেসিবাদের পথের এই সরকার যে ক্ষমতাসীনের পিছনে রুহুল আমিন গাজীর অবদান কম নয়। 2013 সালের আরেকটা ঘটনার কথা বলি, এখানে আবদার ভাই ভালো করে সেটা জানবেন, শিকদার ভাই জানবেন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের একটা কনফারেন্স ছিল, 144 দাঁড়ি করেছে সরকার, প্রোগ্রাম করতেই দিবে না। সবাই একটু প্রোগ্রাম হবে কি হবে না, করবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। সেদিন রুহুল আমিন গাজী নিজে হুঙ্কার দিয়ে ঘোষণা করলেন 144 দ্বারা জারি করব, চীন মৈত্রীতে পেশাজীবী সমাবেশ হবে এবং সেখানে বেগম খালেদা জিয়া বক্তৃতা রাখবেন। তিনি সেটা করেছিলেন। সেদিন পুলিশকে হটিয়ে 144 দ্বারা ভঙ্গ করে সেদিন 2013 সালে চীন মৈত্রী সম্মেলন করে পেশাজীবীদের মহাসমাবেশ সেদিন করেছিলেন এবং সেখানে বেগম খালেদা জিয়া বক্তৃতাই করেছিলেন। আরেকটা কথা বলি, এই প্রেস ক্লাব যখন দখলদার বাহিনী দখল করে নিল, সে সময় খালেদা জিয়ার এখানে একটা ইফতার পার্টি হওয়ার কথা ছিল, আমরা প্যান্ডেল করলাম। পরের দিন প্রোগ্রাম আগের দিন রাতের বেলায় প্যান্ডেল ভেঙে দেওয়া হলো। আমরা হতাশ। রুহুল আমিন গাজী বলে প্রোগ্রাম হবে, খালেদা জিয়া বক্তৃতা দেবেন। আমরা সে সুপ্রিম কোর্টের হল রুমে, অডিটোরিয়ামে সেখানে সেদিন প্রোগ্রাম করেছিলাম। খালেদা জিয়া সেখানে বক্তৃতা করেছেন। অসীম সাহসী নেতা আমরা আর পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সবশেষ যেটুকু বলি, রুহুল আমিন গাজী ছিলেন একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। মাসের বিপদ আপদে সবার আগে ছুটে যেতেন। যে কথাটি বলছিলাম, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। নত করলে তো হাসিনের সাথে আপোষ করে বাইরে থাকতে পারতেন, ভালোভাবে থাকতে পারতেন, জেলে যেতে হতো না। যে কথাটি বলছিলাম, তিনি প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কি আছেন সেটি খেয়াল রাখেননি, সব সময় সাহসে নিয়ে সামনে এগিয়ে গেছেন। তার এই আদর্শগুলো আমাদের সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য একটা প্রেরণা হয়ে থাকবে। আমরা আমাদের এই প্রাণপ্রিয় নেতার বিদিয়ের তার মাগফিরাত কামনা করছি, এমন মহান রব্বুল আলামিনের কাছে আজকের এই দিনে আমরা তার ভক্ত অনুরক্তরা, তার অনুসারীরা, তার সহকর্মীরা, তার পরিবারের সদস্যরা যারা আছে, সবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন ওনাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে। আমিন। আপনাদের সবাইকে অবগত।